আর খবর দিনভরের শুরুতেই আমরা নজর রাখবো স্বজন হারাদের আর্তনাদ, পরিবার পরিজনদের ছবি হাতে নিয়ে খুঁজে বেড়ানো, ঘরের মানুষকে খুঁজে বেড়ানো। কারণ নরেন্দ্রপুর, সেই নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুন, যে বিধ্বংসী আগুনে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। জোড়া গোডাউনে আগুনের মৃত্যু আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। পরিবার পরিজন তারা ভিড় করছেন, তারা অপেক্ষা করছেন তাদের ঘরের মানুষের খোঁজ পেতে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রভাব। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে জানবো। রৌনক, আমরা দেখেছি যে গতকাল রাতেও পরিবার পরিজন তারা হাতে ছবি নিয়ে তারা উদ্বেগে উৎকণ্ঠায় ছিলেন পরিজনদের খুঁজতে, এবং আজকে সকালবেলাও একই ছবি দেখা যাচ্ছে। আবার নতুন করে পকেট ফায়ার সেটাও দেখা যাচ্ছে। কুলিং ডাউন প্রসেস সেটা কত দূর এবং তদন্তে কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারে এখনো পর্যন্ত 12 জন নিখোঁজ রয়েছে। পরিবার পরিজনরা আবার এখানে এসেছিলেন এবং ডিজি ফায়ার রণবীর কুমার তিনি নিজে এসেছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ, গতকাল থেকে আমরা যেটা বলছিলাম যে এই কারখানায় কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, এবং ডিজি নিজেও সেটা বললেন, কোনো রকম ফায়ার ক্লিয়ারেন্স এই কারখানায় দেওয়া ছিল না, কোনো রকম অডিট ছিল না, এবং এদের বিরুদ্ধে এফআইআরও করে পুলিশি তদন্ত করা হবে। কিন্তু তার থেকেও বড় বিষয় যে যারা নিখোঁজ তাদের কি হবে। এখনো কিন্তু পুলিশের তরফ থেকে স্থানীয় হাসপাতালগুলিতে খবর নেওয়া হচ্ছে, এবং যেখানে একটা সম্ভাবনা যে ধ্বংসস্তূপে কোনোভাবে কোনো দেহ আটকে আছে কিনা, সেই ধ্বংসস্তূপও কিন্তু এখনো পর্যন্ত সরানো যাচ্ছে না। কারণ গোটা এলাকা জুড়ে টিনের কারশেড ভেঙে পড়েছে। আর পূর্বাদ দিয়ে কিছুটা সরানো হলেও এটা অত্যন্ত সময় সাপেক্ষ একটি বিষয়। ইতিমধ্যে ফরেন্সিক টিম আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসবে এবং পরবর্তীতে সেই কারশেড সরিয়েই খোঁজা হবে, অর্থাৎ যে রেস্কিউ অপারেশন কিন্তু আপাতত স্থগিত রয়েছে, যেহেতু এইখানে গোটা অঞ্চল জুড়ে এই কারশেড ভেঙে পড়েছে। এর জন্য কিন্তু ইতিমধ্যে দমকল এবং পুলিশকে বেগ পেতে হচ্ছে সেই কারশেড সরাতে। কিন্তু এই কারখানার কোন রকম ফায়ার ক্লিয়ারেন্স ছিল না। কিভাবে অবৈধভাবে এই কারখানা দীর্ঘদিন ধরে চলছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে দমকলের আধিকারিকরা। একেবারে রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদেরকে জানাবো, নরেন্দ্রপুরের গোডাউনে এখনো পকেট ফায়ার, বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলে ফরেন্সিক পরীক্ষা হবে। ঘটনাস্থলে ডিজি ফায়ার, আগুনে ভস্মীভূত ডেকোরেটার্সের অফিস এবং সেখানেই থাকতেন কর্মীরা। নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যু এবং এখনো পর্যন্ত 12 জনের নিখোঁজ, যেমনটা তথ্য প্রতিনিধি রৌনক আমাদেরকে দিলেন। জোড়া গোডাউনে আগুনের মৃত্যু আরও বাড়ার আশঙ্কা হচ্ছে। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ অনেকেই। ধ্বংসস্তূপ সরিয়ে সেই নিখোঁজদের খোঁজে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহার। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে। যেটা ফায়ার পার্ট দিকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সবকিছুই হবে। কিন্তু প্রশ্ন তো উঠবে, এত বছর চললো কি করে স্যার? প্রশ্ন তো উঠবে, এত বছর চললো কি করে? আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে, এত নজরদারি রয়েছে। এটা তো ইনভেস্টিগেশন না হয়ে বলা যাবে এখান থেকে দাঁড়িয়ে কেউ বলতে পারবে? আপনি আগে তো ইনভেস্টিগেশন করতে হবে না, কি ব্যাপারটা কি, কোথায় কি আছে না আছে। না ইনভেস্টিগেশন হয়ে কিছু বলা যাবে। গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য মজুদ, তবু ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা। প্রচুর দাহ্য থাকায় 1.5 দিন পরও পকেট ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল না, দাবি ডিজি ফায়ারের। নজরদারির গলদ ছিল বলে মন্তব্য ডিজি ফায়ার সেফটি অডিট হয়নি, এমনটাই মন্তব্য করছেন ডিজি। এফআইআর করে তদন্ত হবে, মন্তব্য ডিজি ফায়ারের। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনো কেন আগুন জ্বলছে, এটাও একটা প্রশ্ন। আমার চিত্র সাংবাদিক দীপঙ্করকে দেখানোর চেষ্টা করতে বলবো যে এখনো কারখানায় আগুন বর্তমান, বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। কেন এই আগুন? কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এই কারখানায় মজুদ। যতটা পরিমাণ থাকা দরকার তার থেকেও বেশি পরিমাণে এখানে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, যেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে, পকেট ফায়ার রয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তারপরে কুলিং প্রসেস করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে রেস্কিউ অপারেশন এবং ফরেন্সিক টিমের কাজ করা কার্যত অসম্ভব বলাই চলে। এবং আরো একটি বিষয় যেটা সামনে আসছে, যে এই গোডাউন এতদিন ধরে তৈরি হয়েছিল,
কেউ কি জানতেন না এখানে কোন রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি ছিল না? দমকল সূত্রে খবর এই ধরনের যে বড় বড় কারশেড গুলো হয়, দেখানোর চেষ্টা করছি যে বড় যে এইরকম ধরনের কারশেড যার ভেতরে এরকম বিভিন্ন সামগ্রী মজুদ থাকে, সেই জায়গাতে কিন্তু প্রপার অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে। কিন্তু এই গোডাউনে কিছুটা দূরে দূরে 4 থেকে 5টি ফায়ার এক্সটিংগুইশার ছিল। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এরকম ধরনের গোডাউনে কিন্তু ফায়ার কন্ট্রোল করা হয় না। প্রপার লাইন করে যে ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা এই ধরনের গোডাউনে রাখতে হয়। কিন্তু কোন রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা এই গোডাউনে বর্তমান ছিল না, এমনটাই দমকল সূত্রে খবর। অর্থাৎ এর দায় নেবে কে? দীর্ঘদিন ধরে এইরকম ভাবেই এই গোডাউন চলে আসছিল এবং গোডাউনের মালিক গঙ্গাধর, তাকে বারংবার পুলিশ ফোন করছে, তার ফোন সুইচ অফ, তার কোন রকম হদিশ পাওয়া যাচ্ছে না। এবং যারা নিখোঁজ তারা কোথায় রয়েছেন, এটাই কিন্তু এখন পুলিশের কাছে প্রথম প্রশ্ন। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন, দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন ডিজি ফায়ার। আমরা জানি যে রবিবার ঠিক রাত 3টে ইএম বাইপাসের কাছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন। স্থানীয়রা তারা দাবি করেন যে প্রথমে আগুন লাগে একটি অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউনে, সেখান থেকে পাশের ডেকোরেটার্সের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। নরেন্দ্রপুরে পৌঁছয় দমকলের গাড়ি এবং সেখানে একে একে 14টা ইঞ্জিন তারা কাজ করেন। অভিযোগ, সরু রাস্তার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় এবং এখনো পর্যন্ত পকেট ফায়ার, সেই ছবি দেখা যাচ্ছে, যে ছবি আপনাদেরকে দেখিয়েছি, এখনো পর্যন্ত কুলিং ডাউন প্রসেস চলছে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রৌনকের থেকে আরও একবার জানবো। রৌনক, নরেন্দ্রপুরের গোডাউনে এখনো পকেট ফায়ার, বেশ কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত কুলিং প্রসেস চলছে এবং কুলিং প্রসেস যদি শেষ হয় তবেই শুরু হবে ফরেনসিক পরীক্ষা। এবং এই জায়গা থেকেই প্রশ্ন যে কতটা বেগ পেতে হচ্ছে। দেখো, একেবারে যেহেতু প্রচুর পরিমাণে দাহ্যপদার্থ মজুদ, সেই কারণেই দমকল কর্মীদের কুলিং ডাউন করতে দেখতে পাচ্ছি। এবং তুমি সরাসরি ছবিটা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল মন্ত্রী সুজিত বসু। কিছুক্ষণ আগেই দমকলের ডিজি রণবীর কুমার তিনি এসে পরিদর্শন করলেন এবং তিনি গোটা বিষয়টি মন্ত্রীকে ব্রিফ করলেন। এই বিষয়টি জানা যাচ্ছে যে এখানে ফায়ারের কোনো ক্লিয়ারেন্স ছিল না, এফআইআর করা হবে তাদের বিরুদ্ধে এবং সেই বিষয়টি কেন্দ্র করে ইতিমধ্যে দমকল সঙ্গে থাকো। হ্যাঁ রৌনক, যেমনটা তুমি বলছিলে, বেরোনোর পথ না পেয়ে পর মৃত্যু। ভস্মীভূত নরেন্দ্রপুরের ডেকোরেটার্সের অফিস গোডাউনের পাশেই ডেকোরেটার্সের অফিস ছিল। ডেকোরেটার্সের অফিসেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলতো রান্না। কর্মীদের থাকার জায়গায় একটি মাত্র দরজা ছিল, আর আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়। কোনো মতে সেখান থেকে বেরোন কর্মীরা। জ্বলন্ত অফিস থেকে বেরিয়েও শেষ রক্ষা হয়নি। পাশের গোডাউনে আগুন জ্বলায় বাড়ে বিপদ। জ্বলন্ত গোডাউন পেরিয়ে বেরোতে পারেননি অনেক কর্মীরা, আর তারপরেই অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু। আর এখনো আশঙ্কা করা হচ্ছে ভাঙা কারশেডের নিচে কি কেউ আটকে রয়েছেন। গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য মজুদ ছিল, তবু ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে। রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, দেখো, একেবারে যে বিষয়টি সামনে আসছে যে কারখানায় কোন রকম কারখানায় কোন রকম ফায়ার ক্লিয়ারেন্স ছিল না। ইতিমধ্যে মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু দমকলের ডিজি রণবীর কুমার জানালেন। সেক্ষেত্রে যে বিস্তীর্ণ এলাকায় এরকম অস্থায়ী স্ট্রাকচার অবৈধভাবে কিভাবে নির্মাণ করা হলো এবং নির্মাণের পরও প্রচুর পরিমাণে এই দাহ্য পদার্থ, যার দরুন 32 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পকেট ফায়ার রয়েছে, কুলিং প্রসেস এখনো করা সম্ভব হচ্ছে না। এই দাহ্য পদার্থ থাকার দরুনও কেন কোন রকম ফায়ার সিস্টেম বা অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং কিভাবে আগুন লাগলো, কোথা থেকে এই আগুনের সূত্রপাত, গোটা বিষয়টি কিন্তু দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে মন্ত্রী সুজিত বসু এসছেন পরিদর্শন করতে এবং তার সঙ্গে রয়েছেন ডিজি ফায়ার রণবীর কুমার। গোটা অঞ্চল তারা পরিদর্শন করছেন। বিশেষ করে যে প্রথমে যে মোমো প্রস্তুতের যে কারখানা, সেখানে তারা এসেছেন।
যেহেতু একটা প্রথমে জানা যাচ্ছিল স্থানীয় সূত্রপাত, এখান থেকে আগুনের সূত্রপাত হয়। এখনো তুমি দেখছো যেখানে মন্ত্রী এবং ডিজি ফায়ার প্রবেশ করছে, সেখানে এখনো কিন্তু কুলিং প্রসেস চলছে, পকেট ফায়ার দেখা যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। কেন এই ধোঁয়া? কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ। কিভাবে এরকম একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবৈধ কারখানায় এই দাহ্য পদার্থ মজুদ থাকতে পারে এবং কোন রকম ফায়ার বা অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়া গোটা বিষয়টিকে রীতিমতো খতিয়ে দেখছেন তারা। বেশ, নরেন্দ্রপুরে আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দমকলকে, কারণ টিনের শেড ভেঙে পড়ায় ভিতরে ঢুকতে সমস্যা হয়, ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে ঢুকতে সমস্যা। 8 মোবার এনে টিনের কাঠামো সরানোর কাজ চলে এবং গোডাউন নির্মাণে পদে পদে বেনিয়ম, সেই ছবিই কিন্তু ধরা পড়েছে। এবং পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠেছে, গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য মজুত করা ছিল, কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, তাই প্রচুর দাহ্য থাকায় 1.5 দিন পরও পকেট ফায়ার। এবং এই জায়গা থেকেই আশঙ্কা, মৃত্যুর সংখ্যাও কি তাহলে বাড়তে পারে? ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছে, বেরোতে পারছি না, হয়তো ভাঙবে না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, বার হতে পারে না। সেই ইনসিডেন্টে প্রায় 35,000 স্কোয়ার ফিটের মতো এই এরিয়া, যে এরিয়ার মধ্যে আপনার একটা মোমো তৈরি কারখানা একটা ছিল, আর একটা পাশে ডেকোরেটরে একটা গোডাউন ছিল এখানে। তা সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত 3টে নাগাদ খবর পাওয়ার পরে আমাদের যারা ফায়ার ফাইটার, ফায়ার ইঞ্জিন, আমরা 12টা এখানে পাঠাই পর্যায়ক্রমে 12টা পাঠানোর পর আগুন আমরা কন্ট্রোল করি এবং আগুন এখনো আমরা গাড়ি রেখে দিয়েছি, তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল। আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে, তারা রাত 3টে থেকে কন্ট্রোল দেয়। যখন আমার কাছে প্রথম খবরটা পাই আমি, তারপর থেকে পর্যায়ক্রমে গাড়ি এখানে এসছে এবং ফায়ারের সিনিয়র অফিসার এখানে কালকে ছিল। কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল, তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে এবং এখনো পর্যন্ত কাল সারা রাত লোক ছিল, আর সকাল থেকে আবার কাজ শুরু করেছে। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়, আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। এখানেই প্রশ্ন যে এই যে কারখানাগুলো, গোডাউনগুলো হচ্ছে, আচ্ছা কেন থাকছে না, কেন নজরদারির অভাব? নজরদারি আপনি বলুন। বলছে তার মধ্যে থেকে আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং অনেক মানুষ এখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে। কিছু
উদ্ধার হয়েছে পুরো লিস্ট এক্ষুনি বলতে পারবো না, পুলিশের বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে, এটুকু এফআইআরটা কার এগেনস্ট হবে? মালিকের এগেনস্ট ছাড়া কি অন্য এগেনস্ট হবে? আপনার এগেনস্ট তো হবে না। যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে। কিন্তু অন্যায়টা এতদিন ধরে হতে চললো কেন? প্রায় 2009-8-9 থেকে চলছে। আপনি তো বলছেন না তো, ঠিকই আছে, আপনি বলেন আপনারা বেশি বলেন। গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, কিন্তু গোয়ার মিনিস্টার তো আপনি নন। না গোয়ার মিনিস্টার না, সেখানে তো 25টা লোক মারা গেছে। তো আমরা এইসব নিয়ে বলি না, কিন্তু আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, প্রত্যেকটা এনকোয়ারি হবে, প্রত্যেকটা কেসে এফআইআর হবে। এই কেসে যদি একাধিক এখানে একাধিক কারখানা এমনি থেকে থাকে, আমার এখানে উপস্থিত আমার সঙ্গে ডিজি আছে, আমি ডিজিকে এখনই বলে যাচ্ছি এই বিষয়গুলো দেখার জন্য, আমি ডিজিকেও বলে যাচ্ছি। এত বছর ধরে ফায়ার অডিট হচ্ছে না, ডিজি বলতে পারবেন, ডিজি বলেছেন যখন ফায়ার অডিট হয়নি। এত বড় কারখানা হলো না কেন অডিট? এত বড় কারখানা, দেখুন কলকাতা শহরে প্রচুর জায়গায় প্রচুর কারখানা আছে, আবার অনেকে লাইসেন্স নিয়েও করছে, অনেকে ইনলিগালও করছে। যদি এখানে আমি বলছি যদি ইনলিগাল হয়ে থেকে থাকে, এক্ষুনি তো আমি বলতে পারবো না ওদের কাছে কি কাগজপত্র আছে। যদি কাগজপত্র কিছু ইনলিগালি হয়ে থাকে, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার সবকিছু এখানে সেইটা আমি একটা কথা বলি, এখানে আপনি নিজেরই দেখছেন যে বিভিন্ন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে রাত্রিবেলা কাজ করা খুব কঠিন ছিল। কাল দিনের বেলা আপনারা দেখেছেন এগুলো কেটে কেটে আমাদের লোকেরা ভেতরে প্রবেশ করেছে। এখনো বহু জায়গায় এইভাবে বিক্ষিপ্তভাবে পড়ে আছে। তা স্বাভাবিকভাবে একটা সমতল জায়গায় যেভাবে কাজ করা যায়, একটা অবস্ট্রাকশন থাকলে সেভাবে কাজ করা যায় না। তবু আগুন কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি। একটা প্রশ্ন, এইগুলো তো জলাজমি হিসাবে পরিচিত, তাহলে কি করে এখানে কনস্ট্রাকশন গুলো হচ্ছে? এগুলো তো জলাজমি। দেখো সবটা, এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর, তারা দেখবে নিশ্চয়ই। যদি জলাজমি বুঝিয়ে কেউ এসব করে থাকে, তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে। কিন্তু তারপরেও এই ঘটনাগুলো ঘটছে, তাহলে কি অডিট টিমেরই অডিট করা প্রয়োজন? কোথাও কি অডিট টিমের প্রবলেম আছে? অডিট টিমে অডিট করার প্রয়োজন না, তারা করে, আমি বলবো না তারা করে না। শহরে এতগুলো জায়গা আছে অডিট হয় না, এটা বললে আপনারা নিজেরা দেখবেন আমরা মাসে কতগুলো করে অডিট করি। কিন্তু আমাদের লোকেদের, তারা কিন্তু সবসময় চেষ্টা করে আগুন নেভাবার, অডিট করবার তারা চেষ্টা করে। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো করে, এটা এখানে বলে না, সর্বত্রই আছে। সেই অসাধু ব্যবসায়ীর সংখ্যা হয়তো বেশি না, অল্প সংখ্যক মানুষ, তারা কিছু এরিয়া এসব করতে, তার পরিণতি এসব ঘটনা হয়।